শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আর একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছে। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে আর কি, সে থাকে কলকাতায়। হ্যাঁ, তো ঘটনা তার সঙ্গে নয়, তার মা মামির সাথে ঘটে গেছে। প্রথমে তো মামার সাথেই ঘটেছিল, ঠিক আছে। তো ঘটনাটা তাকে তার মামিই বলেছিল আর কি। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম প্রীতম, বাড়ি কলকাতায়। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 1 বছর 3-4 মাস আগের ঘটনা, ঠিক আছে। আমি আমার মামির থেকে ঘটনাটা শুনেছিলাম। তো ঘটনাটা এরকম, মামাকে নিয়ে, যে মামা হচ্ছে সরকারি কর্মচারী, ঠিক আছে। তো মামার যে কাজ সেখানে মামাকে প্রত্যেক মাসেই, মানে বলা যেতে পারে প্রত্যেক মাসে না হলেও 2-3 মাস অন্তর অন্তরই, হ্যাঁ, মানে বাকি যে রাজ্য রয়েছে, ওই রাজ্যের যে অফিস, সেই অফিসে কিন্তু যেতে হয় একবার করে হলেও, ঠিক আছে। সেইবারও মামা গেছিলো, কিন্তু সেইবারে অন্য একটা কাজের জন্য গেছিলো উড়িষ্যা রাজ্যে। এবং সেখানে মামার যেহেতু পোস্টটা অনেকটাই হাই, সেজন্য সেখানে যে কাজটা বরাদ্দ করা হয়েছিল মামার জন্য, সেটা একমাত্র মামাই করতে পারতো আর কি। তো সেখানে বলা হয়েছিল যে 6 মাসের জন্য সেখানে যেতে হবে, উড়িষ্যায় 6 মাসের জন্য যেতে হবে, গিয়ে ওখানকার যে অফিস সেখানে গিয়ে কাজ করতে হবে। তো মামা গেছে। তো প্রত্যেকবার যখন মামা বাইরে যায় আর কি, অন্য রাজ্যে যায়, প্রত্যেকবার মামার থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু কোম্পানি করে আর কি। কিন্তু সেইবার গিয়ে উড়িষ্যায় গিয়ে দেখছে যে তার জন্য কোনো থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি। ঠিক আছে। তখন সে কোম্পানিতে মেল করে বলে যে এরকম কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি এখন কী করবো, আমি থাকবো কোথায়? তখন কোম্পানি তাকে মেলে রিপ্লাই করে যে কোনো একটা ছোটোখাটো ঘর নিয়ে থেকে যাও, যেখানে তুমি ভালোভাবে থাকতে পারবে, কমফোর্টেবল থাকতে পারবে, এরকম কোনো ঘর নিয়ে থেকে যাও। এবং 6 মাসে তার যে ভাড়া হবে, ঠিক আছে, সেটা সে কোম্পানি তাকে দিয়ে দেবে। এবার মামা এখানে একটা বুদ্ধি লাগায় যে কত ভাড়া দিয়ে আমি থাকছি সেটা তো কোম্পানি জানে না, তাহলে আমি যদি কম ভাড়া নিয়ে একটা হোটেলে থাকি, কিন্তু কোম্পানি তো দেখাই বেশি ভাড়া, তাহলে তো সেটা আমার প্রফিট। তো মামা এই সুযোগটা হাতছাড়া করে না আর কি। তো প্রথম দিনটা একটু কষ্ট করেই কাটে আর কি। তো সেকেন্ড দিনকে ওই অফিসের যে সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে যে আশেপাশে কোনো ঘর আছে কি না, ভাড়া বাড়ি আছে কি না। সিকিউরিটি গার্ড একটু ভাবনা চিন্তা করে বলে যে হ্যাঁ, ভাড়া বাড়ি তো একটা আছে, কিন্তু আধ ঘন্টা ডিস্টেন্সে। তো মামা দেখতে যায়। প্রথমে দেখে তার ভালোই লাগে, 2তলা বাড়ি, ওপরতলায় ভাড়াটির যে বাড়ির মালিক যে তিনি থাকে, মানে তার জায়গা, কিন্তু মালিক থাকে না আর কি। আর নিচের তলাটা ভাড়া দেয়। 2টো রুম আছে, একটা ডাইনিং রুম, পায়খানা বাথরুম, আর হচ্ছে একটা ছোট্ট মতো বারান্দা আর কি। এই হচ্ছে ঘর। এবার মামার পছন্দ হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু ভাড়া কত? ভাড়া হচ্ছে মাসে মাত্র 500 টাকা। মামা এটা শুনে না অবাক হয়ে গেছিলো খুবই, মানে এত কম ভাড়া কী করে হতে পারে। মামা আন্দাজ করেছিল হয়তো 1500-2000 টাকা এরকম সামথিং কিছু হবে, কিন্তু মাসে 500 টাকা ভাড়া, এতটা কম কী করে হতে পারে। তখন মামা না একবার জিজ্ঞেসও করেছিল যে কোনো ঝুট ঝামেলা নেই তো। এবার মামা না একটু নাস্তিক টাইপের রয়েছে, মানে কি, না ভগবানে বিশ্বাস করে না ভূতে বিশ্বাস করে। এবার ঝুট ঝামেলা বলতে মামা এটা একবারও বোঝাতে চায়নি যে ভূতের ভয় বা কিছু, এসব কিন্তু কিছু বোঝাতে চায়নি। মা বলতে চেয়েছে যে হতে পারে যে জায়গাটা ভালো না, ঠিক আছে, হয়তো ডাকাত ফাকাতের প্রকোপ রয়েছে, এইসব অনেক ভূত বাদ দিয়ে বা যাবতীয় যা হতে পারে সেসব জিজ্ঞেস করেছিল আর কি। তখন সে সিকিউরিটি গার্ডটা বলেছিল, দেখুন দাদা, এইসব তো কিছু জানি না। আমি জানতাম যে এখানে একটা রুম ফাঁকা আছে, আমার বন্ধু এই পাড়ায় থাকে আর কি। ওই বলেছিল যে কোনো ভাড়াটিয়া থাকলে বলিস। হ্যাঁ, তো আমি তাই নিয়ে এলাম। এবার এখানে কি সমস্যা আছে না আছে তো আমি জানি না। তো এইসব বলে তখন মা বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে, এই বলে ওই যে সিকিউরিটি গার্ড চলে যায়। এইবার মামার মতনই আর একজন লোক আসে দিল্লি থেকে, ওনার নাম হচ্ছে জিতেন্দ্র রোশন, ঠিক আছে।
এবার উনিও আসে দিল্লি থেকে এই উড়িষ্যার অফিসে কাজ করতে, এবং উনিও পরের দিক মানে যেদিনকে মামা ওই বাড়িতে ঢুকেছে তার পরের দিনকেই ওই লোকটা অফিস জয়েন করে। এবং অফিস জয়েন করার পরে কোইন্সিডেন্টলি ওই সিকিউরিটি গার্ডকেই কিন্তু জিজ্ঞেস করেছে যে কোনো ভাড়া বাড়ি আছে কি না। তখন ওই সিকিউরিটি গার্ডটা বলে, মামার সাথে কথা বলিয়ে দেয়। এবং মামা বলে যে হ্যাঁ, ওখানে তো 2টো রুম রয়েছে, আপনি থাকলে শেয়ারে থাকতে পারে, একটা রুম আপনি নিয়ে নেবেন, একটা রুম আমি নিয়ে নেবো। তখন লোকটা একটু প্রাণোচ্ছল একটা লোক ছিল আর কি, তো বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, একসাথেই থাকবো আর কি, আপনারও সময় কেটে যাবে আমারও সময় কেটে যাবে, একা একা থাকতে কার ভালো লাগে, এইসব কথাবার্তা বলছিল আর কি। তো সেদিনকে অফিস শেষে ওই লোকটা মামার সাথে বাড়িতে আসে, ঠিক আছে। এবার যখন তারা বাড়িতে ঢুকছে, পাড়ার প্রত্যেকে মানে যে বাড়িটা ওর বাড়ি পাড়া যে পাড়ার বাড়িটা, তারা প্রত্যেকে কিন্তু লোক মানে দুজনকে মামাকে এবং ওই লোকটাকে দেখছিল আর কি। মানে এমনভাবে এমন দৃশ্যও দেখছিল যে এই বাড়িতে কেন তারা ঢুকছে, এই বাড়িতে কী করে কেউ থাকতে পারে বা কিছু, এরকম একটা দৃষ্টি তাদের মধ্যে ছিল আর কি। তো যাই হোক, তারা ঢোকার পরে যে লোকটা এসেছিলো আর কি, নতুন লোকটা জিতেন্দ্র বলে, তারও কিন্তু বাড়িটা বেশ পছন্দ হয়। এবং যেহেতু 2টো ঘর ছিল, তাতে প্রাইভেসি কোনো সমস্যা সেখানে হবে না। একটা ঘর মামা নিয়ে নিয়েছিল, একটা ঘর জিতেন্দ্র বলে লোকটা নিয়ে নিয়েছিল। এবার জিতেন্দ্র বলে যে লোকটা ছিল, ও ভূত প্রেত যেরকম বিশ্বাস করে সেরকমই ঠাকুর ভগবানেও বিশ্বাস করে। তো দুজনের মধ্যে কথাবার্তাতে তারা দুজনেই বুঝতে পারে যে তারা দুজনে একদম পুরো বিপরীত প্রকৃতির মানুষ, ঠিক আছে। তখন ওই জিতেন্দ্র বলে লোকটা মামাকে বলছে, আমি তো ঠাকুর পাতবো, আপনার কোনো সমস্যা হবে না তো, কারণ ওই লোকটাও কিন্তু 6 মাসের জন্য এসেছিল আর কি। তখন মামা বলে যে না না, আমার কেন সমস্যা হবে, আপনি বিশ্বাস করেন আপনি পাতবেন, কোনো সমস্যা নেই আমার, হ্যাঁ, কিন্তু আমাকে ইনভলভ করবে না তাহলেই হবে, আমি কারোর বিশ্বাসে আঘাত আনতে চাই না, এসব বলে আর কি। হ্যাঁ, তখন লোকটা একটা জায়গার মধ্যে টুলের মধ্যে আসন বাসন পেতে তার ঠাকুর ফাকুর রাখে আর কি, রেখে পুজো করতে যায়, ঠিক আছে। যখনই সে পুজো করতে যায় তখনই তার মধ্যে মানে কি বলবো, মোমবাতি প্রদীপ যাই জ্বালাতে যায় সেগুলো কিন্তু জ্বলে না, ঠিক আছে। ঘরের মধ্যে কোনো পাখা চলছে বা ফ্যান চলছে না, এসি রয়েছে, কিছু কিন্তু কোনো রকম কোনো হাওয়া নেই, তারপরেও দেশলাই জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গেই নিভে যাচ্ছে। কোনোভাবেই দেশলাই সে আর জ্বালাতে পারছে না। এটা হয়েছিল সে মানে ওই বাড়িতে শিফট করার 2 দিন পরে, ঠিক আছে। এরপরে ওই লোকটার সাথে বিভিন্ন রকমের উৎপাত হতে শুরু করে। কীরকম উৎপাত? লোকটা দেখতে পায় যে সে স্নান করছে, হঠাৎ করে তার বাথরুমের যে লাইট সেটা দপদপ করে জ্বলতে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আবার যখন সে বাথরুম থেকে বেরোচ্ছে তখন লাইটটা জ্বলে উঠলো। আবার কোনো সময় সে নিজের ঘরে বসে রয়েছে, জানলার মধ্যে যেন কেউ টোকা মারছে, এবং সামনে গিয়ে যখন জিজ্ঞেস করছে যে কে, তখন একটা মৃদু মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে, সে বারবার বলছে আমি জানলা খোল, আমি, এরকম করে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে আসছে। হ্যাঁ, মানে যেটা একটু ভয়ানক বটেই আর কি। তারপর অনেক সময় এরকম হয় যে স্টিলের গ্লাসটা টেবিলে রাখা রয়েছে, সেই স্টিলের গ্লাসটা নিজের থেকে সরতে পড়ে গেল, ঠিক আছে। তারপর এরকম অনেক সময় হয়েছে যে ওই যে জিতেন্দ্র বলে যে লোকটা, সে ঘুমাচ্ছে এবং মাঝরাতে যখন তার ঘুম ভেঙে যায়, সে তখন দেখে তার দরজার সামনে কেউ একটা কালো অবয়ব মতো দাঁড়িয়ে রয়েছে। যখনই সে লাইট জ্বালায় দেখছে সেখানে কেউ নেই, ঘরে কেউ নেই, একবারে পাকা ঘর, কিন্তু সে স্পষ্ট দেখেছে যে তার ঘরের সামনে মানে দরজার সামনে যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই প্রায় 2 থেকে 3 সপ্তাহ এই জিনিসগুলো তার সাথে অনবরত হয়ে যাচ্ছে। সে প্রত্যেক দিন ওই লোকটাকে মানে আমার মামাকে বলে, কিন্তু মামা যেহেতু বিশ্বাস করে না, সেই সব কথা পাত্তাই দেয় না, ঠিক আছে। মামা বলে যে আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, আপনার যদি এখানে পছন্দ না হয়, আপনার যদি এখানে সমস্যা হয়, আপনি চলে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন আমাকে এইসব জিনিস বলবেন না, কারণ আপনি জানেন ভালো করে আমি বিশ্বাস করি না, তারপরও আপনি কেন বলেন আমি বুঝতে পারি না, ঠিক আছে। এবার ওই লোকটা কী করে, পাড়ায় ওই বাড়িটার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে, ঠিক আছে। এবং যতজনের সাথে থেকে ওই বাড়ির সম্বন্ধে খোঁজ খবর নেয়, প্রত্যেকে বলে
যে আপনি কি করে 9 দিন কাটিয়ে দিলেন এই বাড়িতে, মানে 2-3 সপ্তাহ কী করে কাটিয়ে দিলেন আপনি এই বাড়িতে। তখন ওই লোকটা সবাইকে বলে, ওর তার সাথে যা যা হয়েছে আর কি, তখন বলে যে আপনি এ বাড়ি ছেড়ে দিন, নাহলে কিন্তু এর থেকেও আরও বেশি কিছু হবে, ঠিক আছে। তখন আর নিজেকে সামলাতে পারবেন না, এখন নিজের মানসিক অবস্থায় রয়েছেন, কিন্তু এর বেশি হলে নিজেকে আর সামলাতে পারবেন না। তখন নিজের বাড়ির লোককে হয়তো চিনতে পারবেন না বা কিছু, এরকম অনেক কিছু হতে পারে। এই সব কথা শুনে লোকটা কিন্তু ভয় পেয়ে যায়, ঠিক আছে, যে এইসব কী বলছে। এবং তখন লোকটা জিজ্ঞেস করে যে কেন, এই বাড়ির ইতিহাস কী। তখন পাড়ার কেউ বলতে চায় না যে ইতিহাসটা কী, কিন্তু সবাই বলে যে ওসব তো আর আপনার জেনে লাভ নেই, ওসব বললে আমাদের হয়তো বিপদ হতে পারে, সেই জন্য ওসব আমরা বলবো না। কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি যে যত তাড়াতাড়ি সম্ভব পারলে আজকেই বাড়ি ছেড়ে দিন, ঠিক আছে, তাহলেই বেঁচে থাকবেন, না হলে বাঁচবেন না। এই কথাটা শোনার পরে ওই লোকটা খুবই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তার অফিসে মেল করে যে সে এই বাড়ি থাকতে পারবে না, বাড়িতে অন্য জায়গায় যাবে। সেজন্য সে অন্য বাড়ি খোঁজে এবং বাড়ি পেয়েও যায় এবং সেখানে সে শিফট হয়ে যায়। এবং শিফট হওয়ার সময় সে আমাকে বলেও ছিল যে আপনি এই বাড়িতে থাকছেন, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, যেখানে আমি যাচ্ছি সেই বাড়িটাও কিন্তু অফিসে খুব একটা দূরে নয়। তো এই বাড়িতে থাকবেন না। আমি পাড়ার অনেকের সাথে খোঁজখবর নিলাম, তারা সবাই বলছে বাড়ির সম্বন্ধে। এবার সবাই তো আর মিথ্যা কথা বলবে না। তখন ওই মামার একগুয়েমি মা বলছে যে না, আমি সব বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখলেই বিশ্বাস করব, না হলে নয়, ঠিক আছে। যেহেতু আমি কিছু ফিল করিনি, আমি কিছু দেখিনি, তাহলে আমি বিশ্বাস করতে যাব কেন আপনার কথায়। আপনার অসুবিধা হচ্ছে আপনি চলে যান, আমার কোনো সমস্যা নেই। এই বলে সে চলে যায় আর কি। এবার লোকটারও একটু খারাপ লেগেছিলো যে এতবার করে বলছি তারপরে কোনো ইয়ে নেই, বাদ দিন, আপনি যা ইচ্ছা করুন, মরবেন, বাঁচলে বাঁচবেন, আমার দেখার দরকার নেই বলে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। এবার ওই লোকটা চলে যাওয়ার পরে সত্যি কথা বলতে মামা একটু একাও হয়ে গেছিলো, ঠিক আছে। মানে অফিস থেকে ফিরে তার কোনো কাজ ছিল না আর কি, শুধুমাত্র ওই রান্না করতে যতক্ষণ লাগে ততক্ষণ, ব্যাস, আর কোনো সেরকম কাজ নেই। বাড়ির লোকের সাথেও সেরকম খুব একটা, মানে অনেকক্ষণ ধরে যে কথা বলা সেরকম তো নয়, তাই না। তো কতক্ষণই বা বাড়ির লোকের সাথে কথা বলবে, কোনো বন্ধুবান্ধব তো সেরকম নেই, ঠিক আছে। তো খুবই বোর হতো আর কি। তো সে কী করে, মামা কী করে, যে অফিস থেকে ফেরার সময় সে দেখে যে একটা বাড়ি থেকেই কিছু দূরে একটা মোড়ের মাথায় একটা চায়ের দোকান রয়েছে, ঠিক আছে। এবার চায়ের দোকানে অনেকজন বসে বেশ আড্ডা মারে। তো মামা ঠিক করে যে ওই দোকানে গিয়ে সন্ধ্যাবেলাটা অফিস থেকে ফিরে আড্ডা মারবে, কারণ সে 7টার সময় বাড়ি চলে আসে। তারপর রান্না করতে আর কতক্ষণই বা লাগে, আধ ঘন্টা 1 ঘন্টা, তারপর তো সারা মানে ঘরে আর কতক্ষণই বা থাকে। তো ওই জন্য সে শুরু করে ওখানে গিয়ে আড্ডা মারা। এবার ওখানে যতজন আড্ডা মারে সবাই যখন জানতে পারে যে মামা ওই বাড়িতে কাজ থাকে আর কি, সবাই কিন্তু এক এক করে মামার সাথে কথা বলা বন্ধ করে দেয়। মা বুঝতে পারলো না কারণটা কী। যখন তারা জানতো না যে মামা ওই বাড়িতে থাকে, তখন সবাই কিন্তু কথা বলতো যে পাড়ায় একটা নতুন প্রতিবেশী এসছে, এই সরকারি চাকরি করে, এইসব ভেবে কিন্তু কথাবার্তা বলতো, ঠিক আছে। মামার একটা আলাদা দর ছিল যে সরকারি চাকরি করে, এই নিয়ে মামার একটা আলাদা দর ছিল। কিন্তু যখনই তারা জানতে পারলো যে মামা ওই বাড়িতে থাকে, তখনই কিন্তু এক এক করে সবাই মামার সাথে কথা বলা বন্ধ করে দিত। এবং এরকমও হয়েছে যে দেখা হলেই মুখ ঘুরিয়ে চলে যেত, ঠিক আছে। তো মামার জিনিসটা খুব খারাপ লাগে। এবং মামার যেহেতু একটা অহংকার বোধ বেশি রয়েছে, সেই জন্য মামা ঠিক করে যে ওরা যেহেতু কথা বলছে না, তাহলে আমি কেন কথা বলবো, আমার দরকার নেই কথা বলার। এরপরে কি হয়, বেশ কয়েকদিন পরে মামা অফিস থেকে ফিরছে, এবং মামা যখন যেখানে অফিসে বাস থেকে নামে, ঠিক আছে, ওখান থেকে যে মোড়ের মাথায় নামে, ওখান থেকে প্রায় 10-12 মিনিট হেঁটে মামার বাড়িতে আসতে হয়, ঠিক আছে। এবার সেদিনকে মামা হেঁটে আসছে বাড়িতে, মামা দেখছে যে 2টো লোক মামার পেছন আসছে। মানে সে কিন্তু ওই লোকগুলো কিন্তু বাড়িতে ছিল না, বাসে ছিল না। এবং যেখানে মামা নেমেছে সেখানে আশেপাশে কিন্তু ছিল না। তাহলে লোকগুলো কোথা থেকে এলো? লোকগুলো কি তাকে ছিল যে মামা নামবে আর মামার পেছন করবে? এই সময় মামার মাথায় স্ট্রাইক করে যে ওই সিকিউরিটি গার্ড বলেছিল যে জায়গাটা ভালো না, সাবধানে থাকবেন। তো মামা তখন এটাই মাথায় আসে, হয়তো লোক দুটো চোর ছিনতাইবাজ, মামাকে একা দেখেছে, ওর জন্য পেছন করছে। মামা একটু স্পিড বাড়ায়, এই দেখে ওই লোক দুটোও কিন্তু স্পিড বাড়ায়। মামা যখন বাড়িতে চলে আসে,
দেখছে তারা দুজনে কিন্তু একেবারে মামার পেছনে, মানে খুব জোর হলে 1 থেকে 1.5 হাত মতো দূরে, ঠিক আছে। এবার মামা পেছন ঘুরে দেখছে যে ওরকম একেবারে কাছে চলে এসছে। দুজনেরই বেশ শরীর গঠন বেশ ভালোই, মোটামুটি আর কি, শরীর গঠন বেশ ভালোই। হ্যাঁ, তো দুজনে তখন লোকটাকে বলছে যে দাঁড়ান মশাই দাঁড়ান, কথা আছে। তখন লোকটা মানে মামা বলে যে কথাবার্তা যখন ভদ্র, তার মানে চোর ছিনতাই তো হবে না, এইটুকুনি গ্যারেন্টি। তখন মামা দাঁড়ায়, মামা বলে হ্যাঁ বলুন কি বলছেন। তখন লোকগুলো বলে যে আমরা আপনাকে রোজই দেখি, যে আপনি বাস থেকে নামেন, নেমে এখানে হেঁটে হেঁটে বাড়ি চলে আসেন, তারপর আর পাড়ায় বেরোন ফেরোন না সেরকম কিছু। নতুন নাকি এই পাড়ায়? মামা বলে যে হ্যাঁ নতুন, আমি কাজের সূত্রে এসেছি, 6 মাসের জন্য এসেছি আর কি। কিন্তু আড্ডা মারি না এরকম নয়, আড্ডা মারি, আড্ডা মারতে বেরিয়েছিলাম কয়েকদিন, কিন্তু লোকজন ঠিক সুবিধের না। যখন জানতে পারলো যে আমি এখানে এই বাড়ি থাকি, লোকজন নিজের থেকে কথা বলা বন্ধ করে দিল আর কি। তো জানি না কেন, কী কারণ আমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া এই বাড়ির নাম শুনে। তখন ওই লোক দুটো বলে হ্যাঁ বাড়িটা একটু এরকম টাইপের, আমরা দুজনেই এই বাড়িতেই থাকতাম আগে, তো এখন আমরা ছেড়ে দিয়েছি। তখন মা বলে যে কেন ছেড়ে দিলেন কেন? তখন বলে যে ও অনেক ব্যাপার আছে এরকম বলে কথাটাকে এড়িয়ে যায়। তখন ওর মধ্যে যে আরেকজন লোক ছিল আর কি, সে বলে যে এখন কি আপনি কাজবাজ করবেন নাকি? মা বলে না সেরকম কিছু না, ওই রাতে রান্নাটা করতে হবে। তখন বলে যে এখন তো সবে 7টাই বাজে, যাবো নাকি ভেতরে, একটু আড্ডা ফাড্ডা হতো। তখন মামার মুখের ওপর না করতে না পেরে বলছে হ্যাঁ আসুন, সমস্যা নেই। এবার গেছে দুজনে ভেতরে, গিয়ে আড্ডা ফাড্ডা মারা শুরু করেছে। এবার কথায় কথায় জানতে পারে যে একজনের নাম হচ্ছে বিজন ভট্টাচার্য, আর একজনের নাম হচ্ছে সুখদেব বেহেরা, ঠিক আছে, একজন উড়িয়া আর একজন বাঙালি। তো তারা দুজনের মধ্যে কথাবার্তা, মানে তিনজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তো প্রথম দিন সেরকম বিশেষ কিছু হয়নি আর কি। এবার মামা যতবারই জিজ্ঞেস করছে যে আপনারা বাড়িটা কেন ছাড়লেন, কী সমস্যা ছিল আমাকে বলুন, তাহলে আমার যদি কিছু সমস্যা হয় তাহলে আমিও ছেড়ে দেবো। ওই ছাড়ার ঘটনার কারণ কি সেটা তারা বলছে না, তারা যাবতীয় সব কিছু বলছে, কিন্তু ছাড়ার কী কারণ সেটা আর বলছে না মামাকে, ঠিক আছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে, তো তারা বলছে ঠিক আছে আজকে আসি, কালকে যাব, ঠিক আছে, কালকে আসবো আর কি। তারপর আবার পরের দিনকে সেমভাবে মামা যখন ফিরছে, মামার সঙ্গে সঙ্গে তারা আবার বাড়িতে চলে এসছে, ঠিক আছে। তো সেদিনকে মামা জিজ্ঞেস করে আপনারা করেন কি, মানে চাকরি বাকরি করেন কিছু নাকি নিজের ব্যবসা আছে কিছু? তখন সে বলে যে না, আমরা চাকরিও করি না, ব্যবসাও করি না, আমরা জুয়া খেলি। তখন মামা বলে জুয়া খেলেন? জুয়া খেলে সংসার চলে যায়? তখন তারা বলছে সংসার, সে আবার কি, সংসার তো কিছু নেই, আমরা ব্যাচেলার, আমরা দুজনেই থাকি, আমাদের আর কেউ নেই, ঠিক আছে। ওসব অনেক অনেক যুগ আগেই, অনেক দিন আগেই সব শেষ হয়ে গেছে আর কি, বুঝলেন? হ্যাঁ, তো জুয়া খেলিভাবে ভাববেন না যে আমরা অভদ্র, আমরা মানে ভদ্রলোক নই, আমরা কিন্তু অনেক নিয়ম মেনে জুয়া খেলি, বুঝতে পারলেন? এবং আপনি যদি চান তাহলে আপনিও খেলতে পারেন, সমস্যা নেই। তখন মামা বলে যে কীরকম একটু বলুন দেখি। তখন তারা মানে মামাকে খেলার সমস্ত নিয়ম বলে, ঠিক আছে। এবার মামার একদমই ইচ্ছে ছিল না যে টাকা লাগিয়ে এসব জুয়া ফুয়া খেলা, এসব একদমই মামার ইচ্ছে নেই, ঠিক আছে। কিন্তু তারা দুজনে এতটা কনভিন্স করেছিল মামাকে জুয়া খেলার জন্য, তার কথার জালে মামা ফেসে গেছিলো। এবং মামা বলেছিল ঠিক আছে, আমি আপনার এতবার করে বলছেন, আমি একবারই খেলবো, কিন্তু একবারে বেশি কিন্তু না, ঠিক আছে। বলছে ঠিক আছে আপনি একবারই খেলুন, খেলে যদি আপনার ভালো লাগে তাহলে ভাববেন, না হলে খেলতে হবে। এবার প্রথমবার খেলেছে, এবার প্রথমবারই মামা মোটা টাকা একটা প্রফিট করেছিল, ঠিক আছে। এবার ওই প্রফিট দেখে মামার কিন্তু মাথা ব্যথা ঘুরে যায়। মা বলছে প্রথমবারে যদি এত প্রফিট হয় তাহলে 2-3বার তো খেলা যেতেই পারে, তাই না? আবার 2-3বার খেলেছে, খেলার পরে তখন যে প্রফিটটা এসেছিলো সেটা কিন্তু আরও বেশি, মানে প্রথমবার যা প্রফিট হয়েছে তার থেকেও বেশি প্রফিট পরে 2-3বারে এসে গেছে। এবার এই জিনিসটা, এই টাকার লোভ, এটাই কিন্তু মামার একটা নেশা লেগে যায়, ঠিক আছে। প্রথম 3-4 মাস, 3-4 সপ্তাহ কিন্তু সব ঠিকঠাক ছিল, ঠিক আছে। মামার লাগাতো টাকা আবার তুলে নিত, প্রফিট ছিল।
তারপর থেকে প্রায় 1 মাস পর থেকেই কিন্তু মামা যা টাকা লাগাতো সব ডুবে যেত। মানে সকালে লাগাচ্ছে বিকেলে ডুবে যাচ্ছে, এরকম মানে সব সব টাকা ডুবে যেত। ইভেন যত টাকা প্রফিট করেছিল সেগুলো তো গেছিলোই, এমনকি নিজের যে সেভিংস সেখান থেকে এবার টাকা দিতে হচ্ছে। এবার যেহেতু আমার নেশা লেগে গেছে সেজন্য মামা ছাড়তেও পারছে না। হ্যাঁ, মা ভাবছে এবারও হেরে গেছি, পরের বারে জিতে যাবো। এই জিনিসটা ভাবতে 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 ভাবতেই মামা নিজের যে সেভিংস সব টাকা ওখানে লাগিয়ে দেয়। ঠিক আছে, এরপর কি হয়, মামাকে যখনই টাকা চায় ফোন করে, মামা বলে যে টাকা নেই, তোমার কাছে যা আছে ওই দিয়ে চালাও, আমি এই মাসে কিছু দিতে পারবো না। এবার এই কথাটা শুনে মামি চিন্তায় পড়ে যায় যে টাকা নেই বলতে, কাজ করতে গেছো, টাকা কি সব ঠিকঠাক করে কোম্পানি দিচ্ছে না তোমাকে? তো এই নিয়ে মামির মধ্যে অনেক ঝগড়া অশান্তি হয় আর কি, যে টাকা না দিলে আমি সংসার চালাবো কী করে? মেয়ের স্কুলের খরচা রয়েছে, খাওয়া দাওয়ার খরচা রয়েছে, টিউশন ফিস সব কিছু রয়েছে। টাকা না দিলে আমি কোথা থেকে চালাবো? আমি কি কাজ করি? আমি তো গৃহবধূ, আমি টাকাটা না পেলে আমি চালাবো কী করে? এই নিয়ে মামির মধ্যে অনেক ঝামেলা অশান্তি হয় আর কি। তো মামা এতটাই ওই খেলার মধ্যে ডুবে গেছিলো যে মামারও কিন্তু চারিদিকে ধার দেনা হয়ে গেছিলো। ঠিক আছে, যে মানুষটা খুবই নিজেকে স্ট্রিক্ট ছিল আর কি, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছিল, ঠিক আছে, সে একেবারে অন্যরকম হয়ে গেছে। এবার তার যে নতুন অফিসে, ওই অফিসে কাউকে সেরকম তো কাউকে চেনে না চেনা সত্ত্বেও লোকের কাছ থেকে টাকা চেয়েছে, এই দরকার আছে, এই আছে, এই হয়েছে বলে লোক অনেকের কাছ থেকে অনেক রকম টাকা চেয়েছে আর কি। ঠিক আছে, এইবার কি হয়, মামার যে কলিগ রয়েছে, মানে মামার যে কলকাতার অফিস, সেখানে যে একদম কলিগ রয়েছে, কলিগ কিন্তু মামি দুজনকেই ভালো করে চেনে, মানে কি দুজনের আর কি ভালো, যেহেতু অনেকবার এসছে আর কি মামার সাথে বাড়িতে, সেই জন্য মামি তাকে বেশ ভালোভাবেই চেনে আর কি। এবার মামি তাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আমি এরকম বলছি, হ্যাঁ, তো তোমাদের অফিসে কি ঠিকঠাক করে স্যালারি কিছু দিচ্ছে না? তখন সেই লোকটা বলছে কেন, কি সমস্যা? সব তো ঠিকঠাক রয়েছে। তখন মামি বলছে যে তোমার বন্ধু তো টাকা ঠিক করে পাঠায় না, প্রায় 2 মাস হয়ে টাকা ঠিক করে পাঠাচ্ছে না। প্রথম 2 মাস তো ঠিকঠাক ছিল, এখন শেষের 2 মাস এরকম তো কিছুই ঠিকঠাক করে পাঠাচ্ছে না, কী সমস্যা বলো একটু? তখন আর সেই বন্ধুটা বলে যে আর কি সমস্যা? তখন বলছে যে আগে তো ঠিকঠাক কথা বলতো, এখন সেরকমভাবে কথাও বলে না, ফোন করলে একদম পেড়ে মেরে আসে, যখনই কল করি বলে রাখো পরে কথা বলবো, সবসময় কাজ মানে কাজের মধ্যে রয়েছে এরকম বলে। হ্যাঁ, অন্য কোনো ব্যাপার রয়েছে, একটু খোঁজ নিয়ে দিতে পারবে আমার জন্যে? তখন সে বন্ধুরা বলে যে ঠিক আছে, আমি দেখছি, আমি খোঁজ খবর নিচ্ছি, ওর সাথে কথা বলে আমি জানাচ্ছি। তো ওই বন্ধুরা মামার সাথে কথা বলে যে কী সমস্যা, তুই বাইরে টাকা বাড়াচ্ছিস না, কথা বলিস না, বউয়ের সাথে ওই জিজ্ঞেস করে। তখন মামা ওই বন্ধুটাকে সমস্ত কিছু বলে। ঠিক আছে, একদম প্রথম দিন থেকে সমস্ত কিছু মামাকে বলে, মানে মামা ওই বন্ধুটাকে বলার পরে বন্ধুরা কী করে, বলে যে তোর যদি এরকম মনে হয় তাহলে তুই একটা কাজ কর, প্রথমে ওই বাড়ির সম্বন্ধে জান, যে বাড়িতে কী ইতিহাস, ঠিক আছে, ওই লোকগুলো কেন বলছে না, হতে পারে বাড়ি বাস্তুদোষ খারাপ, ওর জন্য তোর এই সময় টাকা ডুবে যাচ্ছে। এই জিনিসটা আগে তুই যাচাই কর যে বাড়ির কী অবস্থা, মানে ইতিহাস। তারপর জান তুই ওই লোক দুটো কে, কী তা ওদের উদ্দেশ্য। তারপরে ওই যে বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি আছে কি না, বা অন্য কোথাও কোনো বাড়ি আছে কি না, সেটা জেনে শিফট হয়ে যায়, নতুন জায়গায় শিফট হ, ওই বাড়িতে আর থাকিস না। এবার তখন কি হয়, মামা ওর বন্ধুর কথাটা একটু সিরিয়াসলি নেয় আর কি। ঠিক আছে, নেওয়ার পরে ওই বাড়ির পাশের বাড়িতেই যে লোকটা থাকে আর কি, ওটা মানে উনি লোকাল লোক আর কি, নিজের ফ্যামিলির সাথেই থাকে। তো তখন একদিনকে মানে পরের দিনকেই মামা অফিস থেকে ফিরছে, তখন ওই লোকটাকে দেখতে পেয়েছে। লোকটাই মামাকে ডাকে, প্রথমে বলছে যে একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। তখন মা বলছে হ্যাঁ বলুন। তখন বলছে তুমি প্রত্যেক দিন কি কেউ আসে তোমার সাথে বাড়িতে, হ্যাঁ, যখন তুমি অফিস থেকে ফেরো? তখন বলছে হ্যাঁ আসে তো আমার বন্ধুরা। তখন
লোকটা বলছে কি অফিসের বন্ধু নাকি, এখানেই থাকে আশেপাশে, একসাথে আড্ডা বাড্ডা মারো তারপর চলে যায়। তখন মামা বলছে না না অফিসের বন্ধু হবে কেন, এই তো অফিসে সেরকম কোনো বন্ধুবান্ধব নেই, তো এই পাড়াতেই তো থাকে, এই বাড়িতেই নাকি আগে থাকতো, এখন নাকি এই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু কেন ছেড়েছে সেটা জানছে না, মানে সেটা বলছে না। আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে এই বাড়ি কেন ছেড়ে দিয়েছে। তখন লোকটা না একটু হতভম্ব হয়ে যায়, জিজ্ঞেস করে যে এই বাড়িতে আগে থাকতো দুজন লোক তোমার আগে। তখন মা বলছে হ্যাঁ। তাই তো বললো। বলছে কী নাম, নাম জানো? তখন মা বলছে একজনের নাম বিজন বিজন ভট্টাচার্য, আর একজন নাম হচ্ছে কিছু একটা বেহেরা, এরকম করে বলে। ঠিক আছে, তখন ওই কথাটা শুনে ওই লোকটার পায়ের তলা মাটি নিয়ে এরকম মনে হচ্ছিলো, মানে অন্য একটু মাথা ব্যথা ঘুরে পড়ে যাচ্ছিলো। এবার সামনে ওর দিয়ে দরজা ছিল, দরজাটা ধরে নেয়। তখন মা বলছে আরে আপনি তো পড়ে যাচ্ছেন, কী হয়েছে, কী সমস্যা, মাথা ব্যথা ঘুরছে নাকি? তখন লোকটা বলে যে তুমি কী বললে, কী নাম বললে? তখন মামা আমার বলে যে এরকম বিজন ভট্টাচার্য আর একজন নাম হচ্ছে সুখদেব বেহেরা। তখন ওই লোকটা বলে একটা কথা বলি, তুমি আজকে রাতে বাড়ি ফিরো না, তুমি আজকে রাতের বেলাটা আমাদের বাড়িতে থাকো, কালকে সকাল হবে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরো। তখন লোকটা বলে, মানে মামা জিজ্ঞেস করে কেন, কী হয়েছে, এরকম করে বলছে যে দুজনের কথা তুমি বলছো, যা দুজন তোমাকে দেখা দিয়েছে, যা দুজন তোমার প্রত্যেক দিন তোমার বাড়িতে আসে, ওরা রক্ত মাংসের মানুষ নয়, ওরা দুজনে তোমার এই বাড়িতেই ছিল আগে ভাড়া। ঠিক আছে, এবার ওরা দুজনে জুয়া খেলতে খেলতে ওদের এমন অবস্থা হয়েছিল, লোকের কাছ থেকে ধার চেয়ে 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 এত ধার দেনায় ডুবে গেছিল যে নিজেদের শেষ করতে বাধ্য হয়েছে। ওই যে দুটো রুম দেখতে পাচ্ছ, যে দুটো রুমে তুমি থাকো, দুজনে দুটো রুমে একই দিনে একসাথে গলায় দড়ি দিয়েছিল। ঠিক আছে, ওই মর্মান্তিক একটা ঘটনা ছিল। প্রায় 1 সপ্তাহ কেউ জানতেই পারেনি যে বাড়িতে সুসাইড হয়েছে। যখন বাড়ি থেকে গন্ধ বেরোয়, তখন পাড়ার লোকজন দরজা ভাঙে, পুলিশ ডাকে, তারপর বডি উদ্ধার করা হয়। ঠিক আছে, তো যারা তোমাকে দেখা দিচ্ছে ওরা কিন্তু রক্ত মাংসের মানুষ না, একটু সাবধানে থাকবে। ওই জন্যই বলছি ওই বাড়িতে আর ফিরে যেও না, আজকে রাতে আমার বাড়িতে থাকো, কালকে সকাল হলে ব্যাগ প্যাচরা নিয়ে বেরিয়ে যেও। এবার মামা তো গুয়ে, মামা বলছে সেরকম তো কিছু আমার লাগেনি, হ্যাঁ, আর আমি সেরকম যে ভয়ের ব্যাপার সেরকম কিছু আমি ফিলও করিনি, দেখি আজকে রাতটা কী হয় না হয়। মানে মামা সেরকমভাবে বিশ্বাস করছে না আর কি, জিনিসটা শুনেও বিশ্বাস করেনি। যে একজনই বলছে ও আর কি বয়স্ক মানুষ, ও আর কি বা জানবে, এইসব বলে বিশ্বাস করেনি। সেদিনকে রাতের বেলা দেখছে তারা কিন্তু আর আসেনি। ঠিক আছে, রাতের বেলা শোয়ার পরে মাঝরাতে যখন তার ঘুমটা ভাঙে, ঠিক আছে, সে দেখছে যে তার ঘরে যে ফ্যানের মধ্যে একটা বডি ঝুলছে আর কি। মানে রাস্তার যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্ট থেকে তো জানলা ঘরের মধ্যে ঢুকছে। এবার যেহেতু পর্দা দেওয়া নেই, পুরো ঘরের মধ্যে সব কিছু ভিজিবল হয়ে রয়েছে। সে দেখছে যে ঘরের মধ্যে তার সামনে, চোখের সামনে, পাখাটা একবারই তার ওপরে, এবং তার ওপরে কিন্তু একটা বডি ঝুলছে, মানে কেউ গলায় দড়িয়ে দিয়েছে। মামা না একবারে আটকে ওঠে, প্রথম চোখের সামনে দেখে মামা একবারে আটকে ওঠে, এবং কোনোরকমভাবে ঘরের লাইটটা জ্বালায়। একবারেই তার ডান হাতের সামনেই লাইটের সুইচ ছিল, সে লাইটটাকে জ্বালানোর পর দেখছে সেখানে কিছু নেই, মানে একদম ক্লিয়ার সব কিছু। এবার মামা লাইটটাকে নেভানোর পর দেখছে আবার নর্মাল আর কি। তো এবার কি করে মামা, এটা ভাবে যে মামা হয়তো ঘুমের ঘোরে হয়তো ভুলভাল কিছু দেখেছে, বা যেটা ওই লোকটা বলছিল সেটা হয়তো মামার মাথায় স্ট্রাইক করে গেছে, সেজন্য মামা হয়তো এটা দেখেছে। এবার মামা তখন ভাবছে যে ঘুম যখন ভেঙেই গেছে, একটু যাই টয়লেট করে আসে। উঠেছে মামা, উঠে যখন যাচ্ছে পাশের ঘর দিয়ে ক্রস করে যখন যাচ্ছে, মামার কেমন জানি না মনে হলো যে ওই ঘরের যে পাখা ফ্যান, সেখান থেকেও একটা বডি ঝুলছে। মামা ওই ঘরের দরজা থেকে একটু এগিয়ে গেছিলো, আবার মামা ব্যাক করে আসে,
করে এসে যখন দরজা দিয়ে ঢুকে ঘরে, দেখছে অন্ধকারে ওই ঘরের যে জানলা, ওই যে ফ্যান, জানলা দিয়ে তো আলো ঢুকছে, ওই ফ্যানের মধ্যে একটা বডি ঝুলছে, মানে সুসাইড করেছে আর কি। তখন মামা আবার ওই ঘরের জানলা যখন লাইট জ্বালায়, দেখছে সেখানে কিছু নেই। মানে ঠিক যেরকম নিজের ঘরে দেখেছিল ঠিক সেরকমই পাশের ঘরেও দেখছে। এবার মামার এরপরে নিজের ঘরে যায়, সারা তো আর ঘুম আসে না একবারের জন্য। কথাটায় কিন্তু একবারে ফেলে দিতে পারছে না, কারণ ওই লোকটা যা বলেছে ওই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে। এবং সেদিনকে যেহেতু লোকটার সাথে কথা হয়েছে, সেই জন্য ওই লোকগুলো কিন্তু দুজনে কিন্তু আসেনি, ঠিক আছে। এবার কি হয়, পরের দিনকে মানে কোনোভাবে সে রাতটা কাটায় আর কি। একটু একটু হলেও ভয় লেগেছে মামার, কোনোভাবে রাতটা কাটানোর পরের দিনকে মামার একবার তুমুল জ্বর, সে মাথা তুলতে পারছে না এরকম। সে ওই লোকটাকে ফোন করে সমস্ত কিছু বলার পরে সে বলে যে একটা ডাক্তারকে কল করতে, যে বাড়িতে এসে তাকে দেখতে পারবে। এবার সে লোকটা একটু ভালো ছিল আর কি, সেজন্য সে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার ওষুধ সব কিছু দেওয়ার পরে সে চলে যায়। এবং মামা তারপর বাড়িতে খবর পাঠায়, ওই বন্ধুকে খবর দেয় যে ওই বন্ধু যাতে অফিসে বলে যে তার ট্রান্সফার করে কলকাতা নিয়ে আসার জন্য। সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যায় আর কি। এবং ওই যে লোকটার সাহায্য নিয়ে সে আবার কলকাতায় ফিরে আসে, ঠিক আছে। কলকাতায় ফিরে আসার পরে মামা তার শরীর অবস্থা দেখে একবারে আটকে ওঠে। মানে কী শরীর নিয়ে গেছিলে, কী শরীর তোমার হয়ে গেছে। মানে যেহেতু টাকা পয়সা সেরকম ছিল না, খাওয়া দাওয়া বন্ধ ছিল, তো খুবই অবস্থা কাহিল হয়ে গেছিলো মামার, ঠিক আছে। এবার মামা বাড়িতে আসার পরে ফ্রেশ হয়, মামিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং সব কিছু বলে যে মামা কী করেছে না করেছে সমস্ত কিছু বলে। তখন মামি বলে যে ঠিক আছে, ভেঙে পড়ো না, সমস্ত কিছু তো শেষ হয়ে যায়নি, উপায় নিশ্চয়ই হবে, মাথায় রেখো যেটা করেছো সেগুলো আর করো না, ঠিক আছে। তো যাই হোক, আবার ঠিকঠাক করে কাজবাজ শুরু করে। এবার কি হয়, মামা একদিনকে স্বপ্নে দেখছে যে ওই দুইজন, বিজন আর সুখদেব, দুজন মিলে মামার স্বপ্নে এসে মামাকে বলছে যে কে চলে এলি, যে তুই কী ভাবলি ওখান থেকে কলকাতায় চলে আসবি, তারপর তুই বেঁচে গেলি, খেলবি না আমাদের সাথে? এখনও তো অনেক খেলা বাকি আছে রে, তুই এরকম করে চলে এলে হয় নাকি? চল আমাদের সাথে চল, তোকে নিয়ে যাবো আমাদের সাথে, চল আমাদের সাথে। এরকম করে সে বলছে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এবং পুরো শরীর তাদের সাদা ফ্যাকাশে, ঠিক আছে। শুধু গলার মধ্যে একটা মোটা দড়ির যে দাগ, পুরো লাল রঙের, লাল টকটকে দাগ, মানে অনেক জোরে টানলে যেরকম দাগ হয়ে যাবে গলায়, সেরকম দাগ পড়ে রয়েছে। এবং সারা শরীর পুরো সাদা ফ্যাকাশে, চোখগুলো একবারে কুটকি বিন্দুর মতো, এরকম তার দুজনের চেহারা। মামা ভয় উঠে পড়ে, ঠিক আছে। ওঠার পরে সে দেখছে আশেপাশে কিছু নেই, সে স্বপ্ন দেখছিল। তারপরে সে বিভিন্ন রকম জায়গায়, মানে বাড়ির আনাচে কানাচে তাদের দেখতে পায়, ঠিক আছে। কোনো সময় সে ছাদে সিগারেট খেতে উঠছে, দেখছে ছাদের একটা কোণায় বসে রয়েছে দুজনে মিলে গল্প করছে। মামা যেই ছাদে গেল, তারা দুজনে মামার দিকে এগিয়ে আসছে, একদম ক্ষিপ্তভাবে রেগে মেগে এগিয়ে আসছে এবং এসে বলছে যে চল আমার সাথে চল, আর দেরি করিস না, তুই এত খেলা বাকি রয়েছে, তুই চলে এলি কী করে, একবার তো বলেও এলি না, এরকম করে সে বলছে। কোনো সময় আবার সে বাথরুমে ঢুকছে, দেখছে যে বাথরুমে যে পায়খানা প্যান সেখানে বসে রয়েছে এবং বলছে যাবি না, কবে যাবি বল, ডেট বল, একটা ডেট, কবে যাবি বল, কবে আসবো বল তোকে নিতে, এরকম করে সে বলছে। আবার একদিনকে এরকমও হয়েছে যে সে রাতেরবেলা ডিনার করে ওপরে যাচ্ছে, এবার দুটো সিঁড়ির যে মাঝখানে ধাপ, মানে যেখানে ওই সিঁড়ির জানলা থাকে, সেখানে বিজন বলে যে লোকটা সে দাঁড়িয়ে রয়েছে। এবার মামাদের যে বাড়ি, ওই বাড়ির যে সিঁড়ি, ও নিচ থেকে উপরে যাওয়ার যে সিঁড়ি, সেটা কিন্তু ওখানে যে লাইটটা রয়েছে একবারে নিভু আলো, মানে না জ্বলার মতনই আর কি। তো সে ওই আলো নিভু আলোতেই সে দেখছে বিজন বলে লোকটা সামনে দাঁড়িয়ে রয়েছে। সে বলছে কি আজকে যাবি, চল আজকে তাড়াতাড়ি, অনেক খেলা বাকি আছে, তোকে কবে থেকে বলছি চল আমাদের সাথে, তুই যাচ্ছিসই না। এবার এই কথাটা বলার পরে সে আবার শুনতে পায় পেছন থেকে
কেউ বলছে হ্যাঁ হ্যাঁ ও আজকে যাবে, ও আমাদের সাথে যাবে আজকে। যখন সে পেছন ঘুরে তাকায় তখন দেখছে পেছনে সুখদেব বলে লোকটাও দাঁড়িয়ে আছে। মানে একজন সামনে একজন পেছনে, এবং তাদের যে ওই দৃশ্য মানে রূপ, ওরা কিন্তু একবারেই স্বপ্নের মতো, যেরকম প্রথম দিনকে যে স্বপ্নটা দেখেছিল সেরকমভাবেই সে ওরকম দেখছে আর কি। এবার সে না একবারে ওখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেছে। বিচার সিঁড়ির মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে যায়। এবার মামি আসে, মামি আর মামির মেয়ে মানে মামির মেয়ে দুজনে মিলে তাকে তুলে নিয়ে ঘরে নিয়ে যায় আর কি। এবার ওই দিনের পর থেকে মামার শরীর একেবারেই ভেঙে পড়ে। একেবারে শয্যা জায়গাটা যেটাকে বলে সেরকম মামা হয়ে যায়। না কিছু উঠতে পারে, না কিছু করতে পারে, একা কিছুই করতে পারে না, একেবারে প্যারালাইসিস যেরকম হয়ে যায় ওরকম। কিন্তু কথাবার্তা ঠিকঠাক বলতে পারে, এইটাই যা একটু রক্ষে ছিল। তো যাই হোক, মামি জিজ্ঞেস করে যে কী অবস্থা, মানে কেন এরকম হলো। মামা মামিকে সব কিছুই বলে, ঠিক আছে। এবার যে মানুষটা না ভূতে বিশ্বাস করতো না ভগবানে বিশ্বাস করতো, সে মামিকে বলছে তুমি একবার যাও মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো আমার নামে, নাহলে আমি থাকতে পারবো না, ওরা আমাকে রাখবে না, আমাকে মেরে ফেলবে। এইবার মামি যায় পুজো দিয়ে আসে, এবং সেখানে যে একজন তান্ত্রিক ছিল ওই মন্দিরে, মামি বুদ্ধি করে সে তান্ত্রিকের সাথে কথা বলার পরে তান্ত্রিক যে ফর্দ দেয় এবং তার যে পারিশ্রমিক সে বলে, সেই পারিশ্রমিকের টাকা এবং ফর্দ জিনিসপত্র কেনার টাকা সেটা সেই সময় মামির কাছে কারো কাছে ছিল না। কারণ মামা অনেক দিন থেকেই অফিস যাচ্ছে না, সেরকম স্যালারি কিছুই নেই, টাকা পয়সা নেই কিছু, যা ছিল সব জুয়াতেই চলে গেছে, ঠিক আছে। তো মামা ওটাকে অ্যাফোর্ড করতে পারেনি, ওই তান্ত্রিককে অ্যাফোর্ড করতে পারেনি মামা। তো যেরকম করে চলছে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় হয় মামা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, হঠাৎ করে কেউ যেন তাকে ডাকছে। মামা চোখ খুলে তাকাচ্ছে, দেখছে একবারে তার মুখের সামনে এসে দুজন মিলে বলছে চল আজকেই যাবি, চল অনেক খেলা বাকি আছে। অথবা কোনো সময় সে বাথরুমে যাচ্ছে, পেছন থেকে কেউ ডেকে বলছে কী রে আর কতদিন ওয়েট করতে হবে তোর জন্য। মানে তাকে একবারে নাজেহাল করে দিয়েছিল, মানে এতটা অত্যাচার করেছিল তাকে একবার পুরো নাজেহাল করে দিয়েছিল। মানে প্রত্যেক দিন যেখানে সেখানে হ্যাঁ তাকে এরকম করে দেখা দিত আর ভয় দেখাতো, ঠিক আছে। একদিনকে এমনও হয় যে মামা শুয়ে রয়েছে নিজের বিছানায়, তার মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে না অনেকক্ষণ ধরে মামার দিকে তাকিয়ে রয়েছে। মা বলছে কিছু বলবি, মা কিছু বলছে, কিছু বলে বলবি বলে। মেয়ে মানে আমার দিদি হয় সম্পর্কে, অনেকক্ষণ ধরে মামার দিকে তাকিয়ে রয়েছে। মা বলছে কি বলবি বল, কিছু বললে বল। তখন দিদি বলে যে যাবি না আমাদের সাথে, অনেক খেলা তো বাকি আছে, চল। এই কথাটা শুনে মামার মনে হচ্ছে যে মামার নিজের মধ্যে নেই, মানে মামার পায়ের তলায় মাটি নেই। মামা একবারে হতভম্ব হয়ে গেছে যে এতদিন ধরে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখা দিয়েছে, ঘরে, বিছানায়, ছাদে, বাথরুমে, সিঁড়িতে, বিভিন্ন জায়গায়, স্বপ্নে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে। কিন্তু আজকে সে মানে ওই দিনকে সে তার মেয়ের মধ্যে তাদের দুজনকে দেখছে। যে মেয়ে যে কথা বলছে, দুটো ছেলেদের কণ্ঠে তার ভেতর থেকে কথা বেরিয়ে আসছে, এবং ওই একই কথা যে এখনও তো অনেক খেলা বাকি আছে, চল আমাদের সাথে। তখন ওই মেয়ে এইসব বলতে শুরু করে, তখন মামা একবারে অবাক হয়ে যায় ওদের কথা শুনে, ঠিক আছে। মামা চিল্লিয়ে ওঠে, এবং যখন মামা চিল্লিয়ে ওঠে তখন কিন্তু ওই মেয়ে মানে দিদি আর কি ওই ঘরের মধ্যে যে মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে যায়। মামার চিৎকার শুনে মামি উপরে উঠে আসে, এবং যখন মামি জিজ্ঞেস করে যে মেয়ে এরকম করে পড়ে রয়েছে কেন, তখন মামা সব কিছু বলে আর কি। তারপরে ওর মা গিয়ে তার মেয়েকে উপরে নিয়ে যায়, নিজের ঘরে গিয়ে শুয়ে দেয় আর কি। শুয়ে দেওয়ার পরে তারপর কি হয়, মেয়ের অসহ্য শরীর খারাপ, মানে অভাবনীয়, যেরকম নিজের বাবার সাথে হয়েছে ঠিক সেরকমভাবেই মেয়েরও ওরকম শরীর খারাপ, মাথা তুলতে পারে না, সারা গায়ে হাত পায়ে ব্যথা, সারা গায়ে হাত পায়ে লাল লাল দাগ হয়ে রয়েছে, মানে কেউ তাকে বেতের বাড়ি মারলে যেরকম দাগ হবে ঠিক সেরকম দাগ,
অসহ্য যন্ত্রণা। তার গায়ে কেউ হাত দিলেই সে একবারে চিল্লিয়ে কুকিয়ে ওঠে আর কি, এরকম যন্ত্রণা তার সারা শরীরে। এবার তারা জানে, মামা মামি দুজনেই জানে যে কী কারণে তার মেয়ের সাথে এরকম হয়েছে। কিন্তু তারপরেও তারা একবার ডাক্তার দেখায় এটা ভেবে যদি কিছু হয়ে যায় ঠিক। কিন্তু কোনো লাভের লাভ কিছু হয়নি ডাক্তার দেখিয়ে। 1 সপ্তাহ সেই মেয়ে ঘরের বিছানায় পড়ে পড়ে ভুগেছে। পায়খানা, বাথরুম সব কিছু ওই বিছানার মধ্যেই করেছে। মানে তার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো, সে মাথা তুলতে পারতো না। শরীর তো এত দূরের কথা, মাথা তুলতে পারতো না শরীর বিছানা বালিশ থেকে। ওই 1 সপ্তাহ ভোগার পরে ওই মেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে যেদিনকে সে মারা যায়, ওই বাবা তো একবারে আত্মহারা হয়ে যায়, মানে মামা একবারে আত্মহারা হয়ে যায়। কারণ সে এটা বুঝতে পেরে গেছিলো যে তার জন্য তার মেয়ে মারা গেছে। সে যদি এইসব জুয়া ফুয়া না খেলতো তাহলে এসব কিছুই হতো না, ঠিক আছে। তো সে একবারে নিজেকে ক্ষমা করতে পারবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তার বউ মানে মামি একবারে তাকে যা নয় তাই বলছে যে তুমি কি ছিলে কাজ করতে, তুমি কাজ করতে না গিয়ে, কাজ না করে এইসব করতে, তোমার জন্য আমার মেয়েটা গেল আজকে। কেন করেছো তুমি এইসব অনেক কিছু বলছে আর কি। মামাও নিজেকে অনেক দোষী ভাবছে আর কি। ওই মেয়ে মৃত্যুর 2 দিনের মধ্যেই রাতের বেলা একদিনকে মামা স্বপ্নে দেখে ওই দুজনকেই। তারা বলছে যে তুই প্রথম নস, তোর আগেও অনেককেই আমরা এরকম করে শেষ করেছি, ঠিক আছে। তোকে কিছু করতাম না, তুই যদি ওখানেই থাকতিস তাহলে তুই প্রাণে বেঁচে যেতি। কিন্তু তোর মতনই যারা এরকম পাকামো করে চলে আসে তাদেরকে শেষ করে দিই। আমি তোকে সেদিনকেই বলেছিলাম যে ফিরে চল, নাহলে তোর মেয়েকে মেরে দেবো, মেয়েকে নিয়ে যাব। দেখলি মেয়েকে নিয়ে চলে গেলাম, এবার তোকেও নিয়ে যাবো আজকে রাতের বেলা। এইটা বলার পরে তারা উধাও হয়ে যায় স্বপ্ন থেকে। তো মামা এটা বুঝে যায় যে ওই বাড়িতে যারা যারা রয়েছে থাকে আর কি, প্রত্যেককে ওই দুজনে দেখা দেওয়ার পরে তো জুয়া খেলার মতো ফাঁসায়, এবং তারপরে বাকিটা তো সবাই জানে আর কি। তো ওই দিনকে রাতের বেলা কিন্তু মামা মৃত্যু হয়, এবং পরের দিনকে মামি উঠে দেখছে যে মামা নেই। 1 সপ্তাহের মধ্যে মেয়ে আর তার স্বামী দুজনকে সে হারালো। ঘটনাটা আমাকে মামিই বলেছে, ঠিক আছে। এই শোক এই দুটোকে মামি নিতে পারেনি, একবারই নিতে পারেনি, কারণ ওই দুজন ছাড়া তার কাছে কেউ ছিল না। আমার যে বাবা, তার কাছে সে বেশ কয়েকদিন ছিল, কিন্তু তারপরে সে মানে কীরকম বলবো, পাগল টাইপের হয়ে যায়। মানে ভুলভাল বকছে, সে মাঝে মাঝেই বলতো ওই তো ওরা আসছে, বাপ বেটি আসছে দুজনে, ওরা বোধহয় একটু ঘুরতে গেছিলো বোধহয়, এরকম ভুলভাল কথা বলতো আর কি, যেগুলো কোনো মাথা মুন্ডু কিছু নেই, এগুলো অসম্ভব। তো তারপরে আমার মা এবং বাবা দুজনে মিলে তাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেয়, পাগলা গারদ আর কি। তো সে এখনও সেখানেই রয়েছে আর কি। খুব বছরে 2-3 বার আমার বাবা মা দুজনে দেখা করতে যায়, কিন্তু সে নিজের মধ্যে নেই আর কি। তো কীভাবে একটা পরিবার নষ্ট হয়ে যায় সেটাই হচ্ছে আজকের ঘটনা। মানে আমার মামা যে কোনোরকম কোনো কুকাজ কিছু করতো না, নেশা বলতে শুধু সিগারেটের নেশা ছিল, সেটাও রেগুলার বেসিস না। নিজেকে অনেকটাই সংযত রাখতো সব কিছু থেকে, কিন্তু তারপরেও কী করে জুয়ার নেশায় ফেসে গেল এবং জুয়া থেকে পুরো পরিবার নষ্ট হয়ে গেল। এটাই ছিল এই আজকের ঘটনা। আশা করছি আপনার ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।